জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে। একাধিকবার অপরাধ প্রমাণের তথ্য উপাত্ত মিলেছে বললেন চিফ প্রসিকিউটর। তদন্ত রিপোর্ট অলমোস্ট ডান। এ মাসের প্রথমার্ধেই আমরা তার রিপোর্টগুলো হাতে পেয়ে যাব। যে ধরনের অকাট্য সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স যা কিছু আছে সেটা দিয়ে বহুবার তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব। দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র চলুক খুনিদের বিচার হবেই, সাফ জানালেন অ্যাটর্নি জেনারেল। দিল্লি বসে কোনো নসিহত বাংলাদেশের মানুষকে সেই বিচার থেকে পিছনে ফেরাতে পারবে না। আমাদের জীবনের বিনিময় হলেও আমরা সেই বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সব জল্পনা কল্পনার অবসান, বিমস্টেকের সাইডলাইন বৈঠকে বসছেন ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদি। ব্যাংকক সম্মেলনে বাণিজ্যের নতুন দ্বার খোলার আশা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হয়নি, রুখে দেওয়ার হুঁশিয়ারি দুই উপদেষ্টার। দেশকে কলঙ্কিত করার চেষ্টায় পরাজিত শক্তি, বলছে বিএনপি। অসময়ে নদী ভাঙনে সাতক্ষীরায় 10 গ্রামে হাহাকার, সুপেয় পানির তীব্র সংকট। 2 দিন পর বিকল্প রিং বাঁধ দেওয়ার কার্যক্রম শুরু। টানা ছুটিতে আনন্দ উদযাপন, থিম পার্ক থেকে পাহাড় প্রকৃতির সবখানেই উৎসবের আমেজ। শিশুদের পদচারণায় মুখর চিড়িয়াখানা, বইয়ের চরিত্র সামনাসামনি দেখায় উচ্ছ্বাস। পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অগাস্ট গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্তে অকাট্য তথ্য প্রমাণ মিলেছে, যা দিয়ে তার বিরুদ্ধে একাধিকবার অপরাধ প্রমাণ করা যাবে। শুধু শেখ হাসিনা নয়, প্রমাণ মিলেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের অপরাধেরও। জুলাই আগস্টের গণহত্যার অন্তত 2টি মামলার বিচার শুরুর প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানো এবং চাংখারপুলে গুলি করে 7 জনকে হত্যার ঘটনায় এ মাসে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে সংস্থাটি। এছাড়া বাকি মামলাগুলোর তদন্ত এগিয়ে চলছে দ্রুত গতিতে। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল আল মামুনের বিরুদ্ধে হওয়া গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। এখন চলছে পর্যালোচনা, যাতে ফাঁক গলে কেউ বের হয়ে যেতে না পারে। প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সাথে পুলিশের প্রধান আব্দুল আল মামুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের তদন্ত রিপোর্ট অলমোস্ট ডান। এ মাসের প্রথমার্ধেই আমরা তার রিপোর্টগুলো হাতে পেয়ে যাব। তাদের রিপোর্টটা হাতে পাওয়া মাত্রই আমরা ফরমাল চার্জ দাখিলের প্রক্রিয়ার মধ্যে চলে যাব। তাজুল ইসলাম জানান, শুধু একবার নয়, একাধিকবার অপরাধ প্রমাণ করা যাবে এমন অকাট্য তথ্য প্রমাণ মিলেছে শেখ হাসিনার মামলায়, তাই সুযোগ নেই পার পাওয়ার। তাদের বিরুদ্ধে যে ধরনের অকাট্য সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স যা কিছু আছে সেটা দিয়ে বহুবার তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব এবং সেটা আমরা কোর্টরুমে করে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাক্ষ্য প্রমাণগুলো অকাট্য, প্রত্যক্ষদর্শী, ভিকটিম যারা একদম ময়দানে থেকে সম্মুখ সারিতে লড়াই করেছেন তারা এসে সাক্ষ্য দেবেন। সুতরাং এই সাক্ষ্য হবে এতটাই অকাট্য যে এখান থেকে কাউকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আইনের মধ্যে আর থাকবে না। সুতরাং আমরা খুব সাকসেসফুলি তাদের বিরুদ্ধে অপরাধগুলো প্রমাণ করতে পারবো। শেখ হাসিনাকে ফেরাতে গত বছরের ডিসেম্বরে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, যার জবাব এখনো মেলেনি। চিফ প্রসিকিউটর বলছেন, তাকে ফেরাতে আরেকবার চেষ্টা করবে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সব জল্পনার অবসান ঘটিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। এর আগে সম্মেলনের প্রথম দিন মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের চুক্তিসহ 6টি বিষয়ে সবার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র সচিব।
গত বছর 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্কে। এরপর বিভিন্ন সময়ে নানা মহল থেকে দুই দেশের মধ্যে আলোচনার দাবি উঠে। বিমস্টেক সম্মেলনে সেই সুযোগ তৈরি হলেও বৈঠক নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার বিকেলে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। এর আগে বুধবার বিমস্টেক সম্মেলনের প্রথম দিন ব্যাংককের স্থানীয় সময় সকালে জ্যেষ্ঠ কর্মকর্তাদের 25তম অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের চুক্তিসহ 6টি বিষয়ে সবার সমর্থন চেয়েছেন তিনি। তবে সব ছাপিয়ে তার বক্তব্যে উঠে আসে ইউনূস মোদি বৈঠকের ইতিবাচক সাড়া মেলার খবর। Are we expecting a meeting between Professor Yunus and Indian Prime Minister Modi? There has been a record from our side and we certainly hope that this will take place. দক্ষিণ এশিয়া সহ বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদির বৈঠকের দিকে নজর এখন বিশ্ব নেতাদের। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন করে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এই অঞ্চলে, এমন প্রত্যাশা নিয়ে শেষ হবে এবারের বিমস্টেক সম্মেলন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি। দেশে চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের সমালোচনায় এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অবৈধ টাকা ঢেলে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে পরাজিত শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, অপপ্রচারের শিকার হচ্ছে বিএনপিও। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী চরমপন্থীরা। এই শিরোনামে 1 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ধর্মীয় চরমপন্থার কবলে পড়তে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চরমপন্থী শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। প্রতিবেদনটি প্রকাশের পরপরই এটিকে বিভ্রান্তিকর, একপাক্ষিক বলে প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। বুধবার এ নিয়ে কথা বলেছেন সরকারের 2 জন উপদেষ্টা। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় না। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে এবং বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি। আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই যাব। নিউ ইয়র্ক টাইমসের বিভ্রান্তিকর প্রতিবেদনের সমালোচনা করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয়, তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। এদিন ঠাকুরগাঁওয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার চালানো হচ্ছে। যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটার্ড লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি যে এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। জনগণের স্বার্থবিরোধী কোনো কিছুই বিএনপি সমর্থন করে না বলেও জানান মির্জা ফখরুল। কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভাঙনের 2 দিন পর সাতক্ষীরায় শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ। সকাল 8:30টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড জিও টিউন রিং বাঁধের কাজ শুরু করে। এর আগে ঈদের দিন সোমবার সকালে খোলপেটুয়া নদীর পানির তোড়ে 150 ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। এতে আশাশুনি উপজেলার বিছট এলাকায় পানি প্রবেশ করে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী পরিবারগুলোতে গত 2 দিনে রান্নার চুলা জ্বলেনি। সুপেয় পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। লাখ লাখ টাকার মাছ ভেসে যাওয়ায় দিশেহারা ঘের ও পুকুর মালিকরা।
খেলাপি ঋণের লাগাম টানতে ব্যাংক খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এবার চ্যালেঞ্জ সুশাসন প্রতিষ্ঠা করা। যেসব ব্যাংক একেবারে ঘুরে দাঁড়াতে পারবে না সেগুলো একীভূত করা হবে, বন্ধ হবে না। এখনও খোঁজা হচ্ছে দেশ থেকে পাচার করা অর্থ গিয়েছে কোথায়। সম্প্রতি লন্ডন সফরে সময় সংবাদের সঙ্গে একান্ত আলাপে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ধীরে ধীরে মুক্ত হচ্ছে হাসিনা সরকারের আমলে জিম্মি হয়ে পড়া বাংলাদেশের ব্যাংকিং খাত। একই সঙ্গে চলছে গ্রাহকের আস্থা ফিরিয়ে ব্যাংকিং ব্যবস্থাকে স্বাভাবিক করার কার্যক্রম। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গেল ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,05,073 কোটি টাকা। 3 মাসে বেড়েছে 60,787 কোটি টাকা। বাড়তে থাকা এই খেলাপি ঋণের লাগাম টানতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। দুর্বৃত্তায়ন করা যে বোর্ডগুলো আছে সেগুলো তো আমরা ভেঙে দিয়েছি। আমরা শক্তিশালী গভর্নেন্স চাই। আমি মনে করি যদি গভর্নেন্স ব্যাংকের ভালো হয়, বিনিয়োগগুলো যদি ভালো হয়, আমাদের ওই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াতে বাধ্য। জানান কোনো ব্যাংকেই বন্ধ হবে না। আমরা নতুন ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট করেছি, সেটার আন্ডারে যদি যেসব ব্যাংক কার্যকরভাবে সব কার্য সম্পাদন করতে পারবে না বলে প্রতীয়মান হবে তাদেরকে আমরা হয়তো একীভূত করে ফেলবো। পাচার হওয়া অর্থ কোথায় গিয়েছে তা খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনার কর্মযজ্ঞ চলছে। ব্যাংক খাতের কোনো তথ্যই গোপন করা হবে না বলেও জানান তিনি। এখন যেটা হচ্ছে যে বিদেশে কি কি অ্যাসেট ট্রেসিং আছে সেটা আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা এটা উদ্ধারের চেষ্টা করব। আমরা যেটা সত্য কথা সেটাই লিখব। কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বজনপ্রীতি শঙ্কা দেখা দিলেই তা ভেঙে দেওয়ারও হুঁশিয়ারি দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যদি এগুলি সঠিকভাবে বাস্তবায়ন হয় তবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা সংযোজন হবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ঈদের তৃতীয় দিনেও বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আনন্দ উদযাপন করছেন সারা দেশের মানুষ। আজও ছোট্ট সোনামণিদের পদভারে মুখর জাতীয় চিড়িয়াখানা। ঢাকার বাইরের দর্শনীয় স্থানগুলোতেও উপচে পড়া ভিড়। নাচে গানে উৎসবে মাতোয়ারা গোটা দেশ। ঈদের তৃতীয় দিনেও আনন্দে ভাটা পড়েনি এক চুলো। পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে কেউ চড়ছেন নতুন নতুন রাইডে, কেউ ওয়াটার কিংডমে গা ভাসাচ্ছেন বাদ্য বাজনার তালে তালে। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম ও নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সকাল থেকেই ছিল বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। যান্ত্রিক নগরের ব্যস্ততা পেছনে ফেলে একটু স্বস্তি খোঁজার চেষ্টা। আগে আমার ছেলে মেয়েকে নিয়ে আসতাম, এখন সেই ছেলের বাচ্চাকে আমি নিয়ে আসছি, ফ্যামিলিকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। এদিকে প্রকৃতির সান্নিধ্য পেতে বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় আসেন ছোট্ট সোনামণিরা। বানর, বাঘ, উটপাখি, হাতি সহ নানা পশু পাখি দেখে শিশু কিশোরদের চোখে মুখে উচ্ছ্বাস। কত বাঘ, কত হরিণ। ঈদের আনন্দ মানেই তো বাচ্চাদের সাথে এরকম ঘোরা। বিনোদন কেন্দ্র ছাড়াও পরিবার পরিজন নিয়ে ঐতিহাসিক স্থানগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। রাজধানীবাসীর অনেকেই ঢু মারছেন লালবাগ কেল্লায়। ঢাকার বাইরে দর্শনীয় স্থানগুলোতেও একই চিত্র। ঈদের লম্বা ছুটি থাকায় পর্যটকের ঢল নেমেছে পাহাড়কন্যা বান্দরবানে। আর প্রকৃতি কন্যা সিলেটের সৌন্দর্যেও মুগ্ধ দর্শনার্থীরা। এখানে এর আগে আসা হয় নাই, তো দেখা গেল যে এখানে আসি। সব সময় তার সময় হয় না হাজবেন্ডকে নিয়ে, বাচ্চাকে নিয়ে ঘোরার। দেশবাসীর ঈদ আনন্দে নিরাপত্তা নিশ্চিতে পর্যটন এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে 2 যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয়রা জানায় সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর মোগরা রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছায়। এ সময় চলন্ত ট্রেনের ছাদে থাকা কয়েকজন যুবক দাঁড়িয়ে টিকটক করছিলেন। এক পর্যায়ে রেল লাইনের উপর দিয়ে যাওয়া ডিশ লাইনের তারে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে যান 4 জন। পরে তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনকে এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর অপরজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।